থেকে। শুধু তাই না, আরেকটা কথা খেয়াল করে কিরকম ভয়ানক কাজ করেছে তারা। তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই এবং এখনো দিচ্ছে না। তারপর শুন, আমি এটা একটা ছোট্ট কথা বলে আপনার দর্শক ভালো বুঝবে। বাপে তো ছেলের নামকরণ করে না, করে কি না? তাহলে গণঅভ্যুত্থানের ফসল হয়েছে এই সরকার। তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে? এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে, আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো। আরে ভাই, এটা হয় না, হিস্ট্রি তো এরকম না। আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে। তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতেন, আপনি একটা লিগ্যাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্ছেন। ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগ্যাল ফাউন্ডেশন দরকার, যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না, তার গ্যারান্টি কি? আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে? কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয়? না, প্রক্লেমেশন ফালানো যায় না। সংবিধান ফালাই দিল কতবার? 15-16 বার। 15-16 বার। আপনি যেটা 142 করছেন। শেষ করে আপনি উত্তর দিচ্ছি। সংবিধান তো আপনি কখনোই লেখেনই নাই। আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন, আপনি যে সংবিধান লেখার মানে কি লিগালি? আপনি স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র। এটা লিগ্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল। আপনি ওটা করেন নাই। আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো। এটা মহা আনন্দের বিষয়। এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না। আপনি 1972 সংবিধান তো 72 সালের সংবিধান, কিন্তু 1972 প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড। প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লামেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে। ফলে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই। আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি 1972 সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তও বলেছিলেন আসলে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন, আমরা এটা দেখেছি। আচ্ছা, আমি একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন? ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইল, আইন হিসাবে তখন কোনটা মানা হইতো? মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সো কল্ড সংবিধানের নামে যেগুলি এনাক্ট করা হয়েছে সেগুলি দিয়েই কি চলতো? মানে একই থাকতো? আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি, আপনি ওটা আমার দেবেন। ওই যে আপনি একটু আবার যদি কষ্ট করে সেটা ছিল দুটা, একটা মাত্র আইন কথা বলতে হয়। সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণসার্বভৌমত্ব মানে পপুলার সভারেন্টি আমরা রিপ্রেজেন্ট করি। ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত, এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনই চলবে। বর্তমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে। খুব সিম্পল। আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি। আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত আমরা নতুন গঠন প্রণয়ন করতে না পারছি। কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে। যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংগতিপূর্ণ নয়, ওটা আমাদের প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোনটা সংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ। একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন। কিন্তু ডক্টর ইউনূস বারবার বলা সত্ত্বেও আমাদের কথা তিনি শুনেন না এবং দেশকে এখন 6 মাসের মুখে তিনি একটা মহাবিপদের ভিতরে ঠেলে দিয়েছেন। আচ্ছা, এটা খুব খারাপ কথা। আচ্ছা, এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন? তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র
গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন, আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন, সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন। ডক্টর ইউনূসই সকল নিয়োগ দিতেন। এখন ডক্টর ইউনূস কিন্তু নিয়োগ দিচ্ছেন না, দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ, কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। তার তো আসলে কোনো লিগ্যাল ভিত্তি নেই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু, তার কোনো লিগ্যাল ভিত্তি নেই তার। আমি তিনি এতগুলো কমিশন করেছে, আপনি খেয়াল করেন। আমি বলছি সংবিধান সংরক্ষণ করব, আবার আমি এটা সংবিধান কমিশন বানিয়েছি। আরে তোমাকে সংবিধান কেমন তুমি সংশোধন করবা? তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য, ঠিক না? রাইট না ফরহাদ ভাই, একটু পিছন থেকে বুঝতে চাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে নিয়োগ দিবে তখন, বা কিসের ভিত্তিতে ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়ার দরকার তো নাই। আরে আশ্চর্য ব্যাপার, তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। এটা আমি বারবার বলেছি, তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে। তিনি সকলের ঊর্ধ্বে, তিনি পপুলার সভারেন্টির প্রতীক, তিনি জনগণের প্রতীক, তিনি সমস্ত জনগণের সভারেন পাওয়ারের প্রতীক। ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন, তার আদেশে দেশ চলবে। আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে? আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চালাইতে পারেন, আর গণ অভ্যুত্থান চালাইতে পারবেন, এটা হলো নাকি? এগুলো তো ননসেন্স কথাবার্তা। এগুলো কারা বলছে? ওই যারা ইন্ডিয়ার দালাল, ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে, তারা এগুলো বুঝিয়েছে। আর তো কোনো কারণ নাই, আর কি যুক্তি? আচ্ছা ফরহাদ ভাই, জিনিসটা হইল যে আমি আরেকটা জায়গা থেকে বলি যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন, কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে? আমি আরেকটু ইলাবোরেট করি। ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক। এইটা কি আসলে এখন না, এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না, কিন্তু 20 বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? আরে গুড, অবশ্যই পারবেন। আপনি 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে? ওকে, খুব সিম্পল ব্যাপার। জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম, জনগণই সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি। ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায়। খালেদ, আমি বারবার শব্দটা খেয়াল করছি না, এটা মনোযোগ দিয়ে শুনেন। শব্দটা গণ সার্বভৌমত্ব। আপনি গণসাধারণ পপুলার সভারেন্টি, এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন, আপনি শব্দটা খুঁজে পাবেন। এটা বলে পপুলার সভারেন্টি। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি। জনগণের অভিপ্রায় আছে বলে, তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ, এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই। ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে 10 বছর, 20 বছর, 100 বছর পরে এটাকেই সিদ্ধ হবে, কারণ জনগণ এই গণ অভ্যুত্থান করেছে। এটা কি আপনার সংবিধান মেনে করেছে? তো জনগণই সত্য। ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায়, নতুনভাবে নিজেদের গঠন করতে চায়, নতুন গঠনতন্ত্র চায়। এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে, আইনিভাবে এটা যেমন শুদ্ধ, রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ, তেমনি ঐতিহাসিকভাবে সিদ্ধ। ঠিক যে কারণে 1971 সালেও আমরা সিদ্ধ, তার মধ্যে আমরা অবৈধ। আমরা কি করে পাকিস্তান ভাঙলাম? আমরা কি করে পাকিস্তান সংবিধান মানলাম না? এটা যে কোনো দেশ সেটা হতো। কি করে ফরাসি বিপ্লব হলো? আপনি প্রত্যেকটা বিপ্লব দেখেন না। কি করে ইরানের বিপ্লব হলো? ওরা কি করে সিদ্ধ হলো? পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে। এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকে ফেলে না। কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নাই। এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে বাংলাদেশে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার কাফফারা, এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন, প্রত্যেকটা দিন এটা দিতে হবে। এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে, আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে, তার জন্য এই প্রথম দিনের যে পাপ, যে আদি পাপটা আমরা করেছি, সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে। আমি এটার জন্য ডক্টর ইউনূস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে।
ক্ষমতায় এখন কারা আছে ফরাদ ভাই? এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি, যে ক্ষমতায় অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে, অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায়, তো সেইটাও একটু বুঝতে চাই। আর আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি, প্রকৃতি, স্বভাব, লিঙ্গ, বৈচিত্র্য কোনো কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারবো? এভাবে করা হয় না। মানে আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না, বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না, কোনো একটা জনগণ যদি ঠিক করে, এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো? বা সরকার আমি উত্তর দিচ্ছি, আপনি একটু খুব খুব ভালো প্রশ্ন। জনগণটা ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে। সেটা হলো আমরা লড়াই করেছি। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট জনগণ না, যেটা আপনি বলতে চাইছেন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। ফলে আমি কিন্তু আমার বইটা যদি আপনি পড়তেন, যে গণঅভ্যুত্থান গঠন, এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছি। জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে 2024 সালে, সেটা হলো আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে, তাদেরকে জনগণ বলা হয়। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট কিছু না। ফলে নতুন যে গঠনতন্ত্র, নতুন যে অর্ডার, পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে। সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ। ফলে আপনি গণ অভ্যুত্থান ইটসেলফ লেজিটিমেট, ইটসেলফ একই সঙ্গে এটা রাজনৈতিকভাবে লেজিটিমেট, আইনিভাবে, বারবার আমি এই কথা জোর দিচ্ছি খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। ফলে জনগণ হলো ওই যে 5ই অগাস্টে আমরা যারা গণ অভ্যুত্থান করেছি, এটা তারাই করবে। এখন তারপরে আপনি কি বলতে পারেন, তাহলে তো অন্যদের সমর্থন নাও করতে পারে, ভেরি গুড। সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে, তারা কোনো কমিশন করবে না, তারা ইমিডিয়েটলি একটা গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কি করে যুক্ত হবে। এটাকে বলা হয় কনস্টিটিউটিভ কাউন্সিলস। মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ চাও। তোমরা একটা গণ অভ্যুত্থান করেছো, যে পুরনো যে অর্ডার, পুরনো যে ব্যবস্থা, পুরনো যে সংবিধান, এটা বাতিল হয়ে গিয়েছে। এখন তোমাদের অভিপ্রায় কি, কি ধরনের নতুন সংবিধান তোমরা চাও। ফলে আপনাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে। সেটা উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আপনি জনগণ, এমনকি খালিদ মহিউদ্দিন, তার কথা শুনতে হবে, কারণ তার অভিপ্রায় জনগণের অন্তর্গত। মানে মোটামুটি ভাবে কি 17 কোটির কথাই শুনতে হবে, না কোনো রিপ্রেজেন্টেশন থেকে? না, এটা প্রক্রিয়া, প্রক্রিয়া। মানে কি, আপনি কথা বলবেন, কথা বলে শুনবেন এবং তাদের প্রতিনিধির মাধ্যমে শুনতে পারেন, সরাসরি শুনতে পারেন। এটার অনেক পদ্ধতি আছে। একটা হলো যে সমাজে এই নতুন গঠনতন্ত্র সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা চলছে, সেখানে তো আপনি জনগণের অভিপ্রায় দেখতে পারেন। আপনি বিভিন্ন রকম আপনাদের টেলিভিশন শোতে আলোচনা চলছে, সেখান থেকে আপনি গঠনতান্ত্রিক বুঝতে পারবেন। কিন্তু যারা প্রান্তিক, যাদের কণ্ঠস্বর শোনা যায় না, যাদের কথা আমরা সাধারণত শুনি না, গ্রামের মানুষ, এদের কথা শোনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্টস নিতে হবে। এই জন্য আমি উপজেলার কথাটা বললাম। আপনি উপজেলার পর যদি বলেন যে তোমরা আজকে থেকে আমরা সংবিধান গঠন নিয়ে আলোচনা করব, তোমরা যারা যারা কথা বলতে আসো আমাদের উপজেলা টাউন হলে, আমরা তোমার সাথে কথা বলবো। এটা তো যে কোনো দেশ, আপনি মার্কিন হিস্ট্রি দেখেন, আপনি ফরাসি হিস্ট্রি দেখেন, যে কোনো দেশ দেখেন, এটাই করে। আপনি এটা তখনই জনগণের অভিপ্রায়টা তখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দানা বাঁধে। তখন আমাদের কাজ কি, জনগণের এই ধরনের বক্তব্য শোনার পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাকে, আমি তাতে আপনার দর্শকরা বুঝবে। আমি একটা স্কুলে যখন বক্তৃতা দিচ্ছিলাম, তখন বাচ্চারা ছিল, স্কুলের বাচ্চারা, বিশেষ মেয়েরা ছিল। তখন মেয়েরা বলছে যে ভাইয়া, আমি তো গণ অভিপ্রায় কি বুঝতেছি না। অভিপ্রায় মানে ইচ্ছা, তো আমাদের ইচ্ছা কেমন সংগঠনে ব্যক্ত হবে। তো আমি তাকে বলছিলাম, আমাকে ছোট্ট কথা বলো, আমাকে তুমি কি বড়ই আচার খেতে পছন্দ করো? হ্যাঁ করি। তুমি কি কুলের আচার, জলপাইয়ের আচার পছন্দ করো? হ্যাঁ করি। তেঁতুলের আচার? হ্যাঁ করি। তো এটাই কিন্তু অভিপ্রায়, তোমার ইচ্ছাটা অভিপ্রায়। তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি? খুব সিম্পল। তাকে নেক্সট প্রশ্ন করলাম, তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ, কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে? সে বলছে যে নাই। আপনি অটোমেটিক্যালি
আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেটা প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এই হলো আইনি ভাষা। আর অভিপ্রায়টা হলো ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড়ের আচার পছন্দ করি, তেঁতুল আচার পছন্দ করি, এইটার অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন। আমি কথা বুঝতে পেরেছেন, জনগণের অভিপ্রায়কে ট্রান্সলেট করা খুব সহজ কাজ। এটা পৃথিবীতে বহু দেশ হয়েছে, সারাক্ষণই হচ্ছে। আচ্ছা, অ্যাবসলিউটলি আপনি প্রক্রিয়ার কথা বলছিলেন, আপনি কি চাচ্ছেন যে এই প্রক্রিয়াটা কোন একটা টাইম ফ্রেমের মধ্যে ধরা যাক 3 মাস 4 মাস বা 5 মাসের মধ্যে এটা হয়ে যাক, নাকি এই প্রক্রিয়াটা একটা শিক্ষণের মধ্যে চলতে থাকুক 10-12 বছর পর? না না না, এটা অবশ্যই না। আপনি ডেফিনেটলি ধরুন আজকে যদি আপনি এটা যদি বোঝাতে পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে সকলকে মিলিয়ে এটা করতে পারতেন, তাহলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে 2 বছর ম্যাক্সিমাম 2 বছর এটা হয়ে যেতে পারতেন। কারণ আমার আরেকটা প্রস্তাব ছিল, আমি বলি খালেদা খুব ইম্পর্টেন্ট, আমাকে কথা বলেছি, আমি ধরুন বিএনপি বলুন কি জামাতে ইসলামী বলুন, সঙ্গে সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আপনাদের তো ক্ষমতার বাইরে থাকার দরকার নেই, আপনারা যদি প্রিন্সিপালটা এগ্রি করেন তো আপনারা এখনই একটা গার্ডিয়ান কাউন্সিলের মতন, আপনি বলেছি একটা আমার কনসেপ্ট হচ্ছে রিকনস্টিটিউশন অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল, মানে রিকনসিলিয়েশন এবং কনস্টিটিউশন কাউন্সিল, এই যে আপনি পুনর্গঠন একটা যে পরামর্শ সভা, তাদের কাজ হতো যে এই সরকারটা অন্তর্বর্তী সরকারের গার্ডিয়ান হিসেবে কাজ করা, তারা ঠিকমতো কাজ করতে পারছে কিনা এই কাজটাকে এক্সপেডিট করা, বিভিন্ন মন্ত্রণালয়গুলো ঠিকমতো কাজ করতেছে না এটাকে এক্সপেডিট করা, তো আমরা ওদেরকে নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারতাম। এবং এইটাই তো শেষ করি, সে প্লিজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে, তো বিএনপি তো এটা মানে নেই। তারা আপনি তো বিএনপি তো দেশকে গৃহযুদ্ধেরকে নিয়ে যাচ্ছে, তারা এটাও মানবে না ওটাও মানবে না, আমরা ক্ষমতা দাও নির্বাচন দাও আমরা আবার লুট করবো 15 বছর, এটা তো হবে না রে ভাই। আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ, তুমি আসো না, তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না, আমরা তো কেউ ভাবছে না। এখন এই যে আপনি যে কথা বলছেন ফোরাম বিএনপিকে বাদ দিয়ে, ননসেন্স। আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই কখন তারা গণতান্ত্রিক অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের এখানে নির্বাচন তো আমরা ক্ষমতা যায়, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কোথাও বাদ দেন, আপনি তারাও তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল, সে নিজে তো বলতে না আমি এরকম বাংলাদেশ চাই, কই সে নিজে তো বলতে পারে আমি এরকম উন্নয়ন চাই। বিএনপি 31 দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে তো অনেক কিছুর কথা বলছে। আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম, যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও 15-17 বছরের যে আন্দোলনের লিগেসি, সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি, জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি। হাসিনা যেহেতু 3টা সরকারের 3টা ভোট আসলে করতে দেয় না, তো এখন ভোটটাই সবার আগে করা উচিত না? জনগণ আসলে কি চায়? না ভাই, ভোটের অভিপ্রায় কিন্তু অভিপ্রায় বলে না, এটা ননসেন্স বলে এগুলা। আমরা যে অভিপ্রায় কথা রাষ্ট্র গঠনের অভিপ্রায়টা সম্পূর্ণ ভিন্ন রকম। আর তাদের যে দফা দেখেছি সে দফার আমি তো 7 কিস্তির সমালোচনা লিখেছি, এটা আমার চিন্তা পত্রিকায় রয়েছে। তারা তো একটা উত্তর দেয় না, তারা কোনো সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না। ফলে আপনি খালি ভোট দাও, আমার ভোটের অধিকার চাই। আরে ভাই আমার তো খাওয়ার অধিকার আছে, আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে, আমার নদীর থেকে দখলমুক্ত অধিকার আছে, আমার সমুদ্রকে বিষাক্ত করছে তার অধিকার আছে, আমার স্বাস্থ্য রক্ষার অধিকার আছে। কিন্তু ফরদ ভাই আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে, তো না এইটা আপনার 30-40 আমি জানি না আরো কত বছর, কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায়। কিন্তু না এটা যদি শুনেন আপনি যেটা বলছেন এটা তো আমার ব্যক্তিগত অভিপ্রায় না, এটা তো বাংলাদেশ, আমি বলি শেষ আমি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে 67% এটা বলে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অসুখ, 10টা লোকের মধ্যে 7টা লোকই আপনি এই প্রকৃতি ধ্বংস হবার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। তো এটা কি খালি অভিপ্রায়ের প্রশ্ন? আপনি লোককে সুস্থ রাখার ফরদ ভাই, মানুষ তো আপনার সাথে কথা বলে হচ্ছে, মানুষ তো আত্মবিধ্বংসী সবসময়, মানুষ প্রাণ প্রকৃতির মানুষ তো আত্মবিধ্বংসী। খালি দেখুন আপনি
এখন আপনি সফিস্টিক হচ্ছেন, আমি কিন্তু আইনি থাকতে চাইছিলাম। আচ্ছা, আমি সফিস্টিক আগাইতে পারবো না। আমরা বলছি যে মানুষ আত্মবিশ্বাস, তাহলে তো আমার কোনো কিছু আমরা এই শো করে এখন দরকার নেই, আত্মবিধ্বংসী ধ্বংস হতে দেন। কথা হচ্ছে আপনি যদি মনে করি যে আমাদেরকে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, এটা গড়ে তুলতে হবে যেন জনগোষ্ঠীকে আমি রক্ষা করতে পারেন। আমি শুধু তাই না, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রশ্ন আছে। আপনি কি নিউ লিবারাল ইকোনমিক পলিসি রাখবেন, নাকি আপনি এমন একটা ইকোনমিক পলিসি চান যাতে আপনি খুব দ্রুত বেগে টেকনোলজি ট্রান্সফার চাইবেন, আপনি বিনিয়োগ হবে আর বিনিয়োগ বাড়বে, আপনিও চীনের মতন 10 বছরে 20 বছর একই রকম শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেন। এটা তো অভিপ্রায়ের অংশ। এটা আমার শুধুমাত্র ওই ছেলে যে বাচ্চা বড়ই খায় এটা তা তো না, বাংলাদেশে যে ব্যবসা করে তার তো একটা ফরহাদ ভাই এইটা নিয়ে, বড় বিনিয়োগ করে। ফরহাদ ভাই এইটা নিয়ে আসলে আমরা একটা লম্বা আলাপ করতেই পারি। আপনি আবার চীনের উদাহরণটা দিচ্ছেন বলে এটার মধ্যে আলোচনাটা আরেকটু এরকম হয়েছে, প্রাণ প্রকৃতি বীজ এগুলি নিয়ে যে আপনার কাজ সেগুলি নিয়ে আসলে। কিন্তু আমি শুধু এই কথাটা বলে রাখি ফরহাদ ভাই, এটা আমার প্রশ্ন না যে এটা আপনি উপর থেকে বলবেন বা আপনি আমাদের যেহেতু শিক্ষক আপনি এটা বলবেন আর বাকি সবাই এটা একটু টপ ডাউন হয়ে যাবে কিনা বুদ্ধিটা, নাকি নাকি নিচে থেকে? আমি একটু আগে যেটা বললাম আপনি উল্টো কথা বলতেছেন। একটু আগে বলে এটা জনগণের কাছেই তো আপনাকে বলতে হবে। আমি তো বলি না আপনি আমার কথা শুনতে হবে, আমি তো একবার শুনবো, আগামী 20 বছর ধরে শুনবো, আপনি যে এখনই শুনতে বলতেছেন না, ঠিক না। আপনি জনগণকে জিজ্ঞেস করেন না। আপনি যদি জনগণের মতটা আমি যদি জনগণের মত প্রভাবিত করতে পারি তো আপনি শুনবেন না কেন? শুনবো, কিন্তু আমি ভোটটা দেই, নির্বাচন করি, পদে আসি, তারপরে শুনি। আমি তো ভোটের কথা তো বলি না, আপনাকে আমি পদে দেবো কেন? আমি তো ব্যক্তিকে দিতে চাইছি না, আমি কেন আমি তাকে পদে দেবো? আপনি নির্বাচন করতে চান, দেখুন ছাত্ররা তাহলে কি বলছে, ছাত্ররা কম্প্রোমাইজ ফর্মুলা দিয়েছে, তো বাস নির্বাচন করেন। তাহলে আগে গণপরিষদ নির্বাচন করেন যে গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমরা আসেন এই প্রক্রিয়ার মধ্যে যাই। আপনি খালি সরকার নির্বাচন চান কেন? সরকার নির্বাচন চাওয়া মানে, কারণ আমি তো এই সরকার আর দেখতে চাই না, আমার তো এই সরকারের ব্যর্থ মনে হচ্ছে। আপনি এই ফ্যাসিস্ট না, ব্যর্থ মনে আপনি বললে তো হবে না। এই সরকার বিএনপি যে একটা মহাফেরেস্তা তা তো না। আপনি একটা ডেভিলকে আপনি সরিয়ে দিয়েছেন, আরেকজন যদি ডেভিলের মতো আচরণ করে আপনি তার ক্ষেত্রে কথা, আমি তার বেনিফিট অফ ডাউট দিব, সে তো ডেভিল হয় নাই 15-17 বছরে। আপনি জনগণকে তো দিচ্ছেন না কেন সে সুযোগ? আমরা তো গণ অভ্যুত্থানটা করেছি, শব্দটা গণ অভ্যুত্থান, শব্দটা দলীয় অভ্যুত্থান না, এটা সামরিক অভ্যুত্থান না, জনগণ অভ্যুত্থান করেছে। আবার আপনি এখন বলতেছেন আপনি খালি ভোট দিতে হবে। আরে ভাই, আমি জনগণ যদি গণ অভ্যুত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে। কিন্তু সে জনগণ কিন্তু ফরহাদ ভাই, আমিও তো জনগণ, আমার তো এই সরকারের পছন্দ হইতেছে না, আমি কি করব? একটা উপদেষ্টারা পছন্দ হচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ হচ্ছে না, আমি কি করব? খুব ভালো। আমি বলি যে সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন? কারণ আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন না। আমি বরং বিস্মিত হব। আমাদের খালেদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট ছেলে এত বড় হয়েছে, বিদেশে থাকছে, এখন রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝে না। এটা কি হতে পারে বলুন? আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে, আপনি বলতেছেন সরকার নিয়ে। রাষ্ট্র এবং সরকার তো এক না। গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে, সরকার না, রাষ্ট্র আগে গঠন করতে হয়। রাষ্ট্র, সে কথা সহজ করে বলি আমার দর্শকদের জন্য, বাড়ি নাই আপনার, সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা। এটা তো প্রলাপের মতো শোনায়। আপনি বাড়িটা আগে বানান, তারপরে আপনি সরকার নির্বাচন করেন। বাড়ি বানানোটাকেই বলে গঠনতন্ত্র। এই জন্য শব্দটা গঠন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এটা খালি সিম্পল সংবিধান না। আমরা সংবিধান করি বলে সমস্যা তৈরি হয়। আমি বারবার আমার বইয়ের নাম হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন। বাড়িটা বানান রে ভাই, আগে বাড়িটা ঠিক করেন। বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান, যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না। আমরা বানাই, আবার নির্বাচন হবে, আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন। কেউ তো একবারে বলে না যে আমরা নির্বাচন বিরোধী, আমি তো নির্বাচনের পক্ষে। তো নির্বাচনটা গণপরিষদ করেন, আপনি সরকার নির্বাচন কেন চান? বাড়ি বানাবার নির্বাচন করেন, আপনি সরকার নির্বাচন কেন চাইতেছেন? তাহলে এখানে হলে বিএনপির সঙ্গে জনগণের বিরোধ, এবং এই বিরোধটা বাড়বে। কারণ বিএনপির যে ভূমিকা, এটা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবে। বাংলাদেশের আগামী গৃহযুদ্ধ যদি লাগে, এটার জন্য বিএনপি 100% তার জন্য দায়ী। না, আপনি রাষ্ট্র সরকারের পার্থক্য আপনি একদম যথাযথ বলেছেন। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমি অনুধাবন করতে পারতেছি এখন যে আপনি আসলে কি না, এটাতে এই পার্থক্য তো সিরিয়াস খালেদ। না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি বাড়ি বানানোর উদাহরণটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আপনার বাড়ি। আমি আপনাকে আরো গুরুত্বপূর্ণ বলি আপনাকে। এই যে পুলিশ যে গুলি করে,
এই গুলি করে পুলিশের কাছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু পরিষ্কার না, কারণ পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। আপনি সেনাবাহিনী রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। আপনি আজকে বিজেপিকে আপনি রাখতেছেন কৃষির বিরুদ্ধে, ওই যে আপনি কি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং সে সরকারের অধীনে। মানে সরকার ইচ্ছা করলে গুমঘর বানাতে পারে, সরকার ইচ্ছা করলে আয়নাঘর বানায়। এটাকে বন্ধ করবার একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য জনগণকে পরিষ্কার করে বোঝানো। জনগণ যে রাষ্ট্রটা বানাই দিবে, সেই রাষ্ট্রে একটা সরকার লাগবে। আপনি যখন বাড়িতে যখন থাকেন, আলে বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় আপনি দায়িত্ব নেন, আপনার স্ত্রী দায়িত্ব, কিন্তু আপনি তো সেটা হলো সরকার। কিন্তু বিয়া তো করছে, শেষ করি খালেদ, বিয়া তো আপনাকে আগে করতে হয়েছে, সংসারটা তো বাঁধতে হয়েছে, আমাদের বাইরে বানাতে হয়েছে। আপনি বিয়া করলেন না, সংসার করলেন না, আপনি কি কিনবেন, কেমনে খাবেন, এর কোনো পরিকল্পনা করলেন না, আপনি খালি বলতেছেন যে সরকার সরকার। এটা তো হয় না। আগে পরিবারটা বানান, তারপর আপনি পরিবার কি করে পরিচালনা করবেন এটা ঠিক করবেন, বলে ঠিক রাষ্ট্রও তাই। ওকে, আমি রাষ্ট্র এবং সরকারের জায়গায় আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি আসবেন, যে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার মনে করেন 21শে বইমেলায় তৌহিদি জনতার ক্ষোভ বিক্ষোভ ন্যায়সঙ্গত, তা মব জাস্টিস নয়, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 61% আপনাকে সমর্থন করেছেন, তারা বলেছেন যে হ্যাঁ এটি সমর্থনযোগ্য। শতকরা 39% আপনাকে সমর্থন করেন নাই, তারা বলছেন যে এটি সমর্থনযোগ্য না। 42,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি আসলে আপনার সঙ্গে কথা শোনা তো খুবই ইন্টারেস্টিং, সেজন্য মানে টাইমটাও একটু ম্যানেজ করার জন্য আমি একটু বলি যে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এখন এরকম যে আপনি আসলে যেটাকে মানে জনগণের ক্ষোভ বলছেন 21শে বইমেলার ক্ষেত্রে, একইভাবে আপনি যখন বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মাজার ভাঙা হচ্ছিল, আপনি বলছিলেন যে যেখানে বড় বড় ক্লাবে 5 স্টার হোটেলে যখন গাঁজা মদ খাওয়া হচ্ছে তখন তা ভাঙার কারো সাহস থাকছে না। ওইটাকে আপনি বলছেন যে তারা মোসাদের সহযোগী বা রয়ের সহযোগী বা তাদের টাকা থেকে তারা আসছে। বইমেলাটা আবার আপনি বলতেছেন যে সেটা জনগণের ক্ষোভ। আপনি এভাবে আলাদা কিভাবে করতেছেন? মানে মানে আলাদা করছি, হ্যাঁ করছি আমি, খুব সিম্পল, খুব ভালো প্রশ্নটা। আলাদা করছি কারণ বইমেলায় তারা প্রতিবাদ করতে গিয়েছে একজন লেখিকা, যিনি আসলে লেখিকার স্বাধীনতা আকারে বই করেন না, কারণ তিনি সুস্পষ্টভাবে এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, এবং তিনি দিল্লির স্বার্থ তিনি রক্ষা করেন। ফলে এই ক্ষোভটা তো জেনুইন ক্ষোভ, কারণ আমরা তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রধান শত্রু আকারে আনফর্চুনেটলি দিল্লি হাজির হয়েছে, ভারত হাজির হয়েছে। আমরা এটা চাই না, কিন্তু তারই পক্ষে, বিজেপির পক্ষে, হিন্দুত্ববাদীদের পক্ষে তিনি লিখছেন, এবং পুরো গণ অভ্যুত্থান ব্যাপী তিনি জনগণের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন। ফলে তার বইয়ের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাটা স্বভাবতই এটা বইয়ের বিরুদ্ধে ক্ষোভ এইটা না যে আমি ওর বই কিনলাম না, পড়লাম না। বইয়ের বিরুদ্ধে প্রকাশককে মার দেয়া, প্রকাশককে মানতে না, আপনি তো ভুল করছেন। প্রকাশক এখন মার দিচ্ছে, তারা তো আপত্তি করতে, আপনি পুরো ভিডিও দেখেন না? তাহলে না দেখছি, মানে আমি বলি এই যে স্লোগান দেওয়া, তাকে এখান থেকে তারাই দিতে হবে, তাকে বকা দিতে হবে, তাকে গালি দিতে হবে, পুলিশ দিয়ে সেটা করতে হবে না। ধরেন তসলিমা নাসরিন খারাপ লেখক, তসলিমা নাসরিনটা তো আমি পড়ি না, আমার তো কোনো অসুবিধা নাই। আবার আপনার কাছে না শিখলাম ফরহাদ ভাই, সবার কথাই তো শুনতে হবে। না না, আপনি এখানে বিরাট ভুল করতেছেন। আমি তো তসলিমা নাসরিনের নামও নিই নাই। আমার কাছে তসলিমা নাসরিন কি লেখক কি লেখক না, ইররিলেভেন্ট। আমার কাছে পুরো দেশের এখনকার জন অভ্যুত্থানের পরে এই যে গণ সার্বভৌমত্বের কথাটা বলছি, এই গণ সার্বভৌমত্বের চ্যালেঞ্জ আকারে আসছে দিল্লি, চ্যালেঞ্জ আকারে আসছে আপনার দিল্লির এজেন্ট এবং বাংলাদেশের জনগণের সমস্ত দুশ্মন সকলে, ইনক্লুডিং ট্রাম্প কি যে কেউ, সে আমার শত্রু, দুশ্মন। পরে কেন আমি তাকে লেখিকার স্বাধীনতার নামে আমি আসলে এই ধরনের শক্তিকে আমার দেশের ভিতরে ঢুকতে দেব? আমি তো মনে করি এটা অবশ্যই এজেন্সিগুলোর বিরাট ধরনের ব্যর্থতা। এটা তো হতে দেওয়া উচিত না। এটা তো ডেফিনেটলি একটা জাতি জনগোষ্ঠীর সঙ্গে এটা নিয়ে বিশ্বাসঘাতকতা করছেন। যখন একটা জনগণ এটা ক্ষোভ জানাতে গেছে যে এটা তো হতে পারে না, একটা আমার শুধু তাই না, বই দিক থেকে ওটা দেখো ওটা অতীব মূল্যমান একটা ভালো বই, তাও তো নয়। কিন্তু আপনি গিয়ে কি করেন, আপনি সেখানে জয় বাংলা স্লোগান দিলেন এবং গিয়ে ছেলেদের গালে আপনি থাপ্পড় মারলেন। তো আপনি তো এটাকে আবার বলতেছেন আরে ভাই আমি দেশটা চালাবো কি করে, আমার দেশকে। ফরহাদ ভাই আমরা একটা করে কথা আসি। ফরহাদ ভাই ও হচ্ছে হিন্দুত্ববাদের কথা বলে, ও বিজেপির স্বার্থ দেখে ও এটা নিয়ে একটা বই লিখছে। তো এই কথা তো গত 17 বছর ধরে হাসিনা কতবার বলে আসছে, মানে ওই স্বার্থ দেখা, ওই বলা, কিন্তু হাসিনা তো থাকতেই পারে নাই। মানে এই শক্তিটা আমি আপনাকে উত্তর দিচ্ছি খালেদ। আপনি তসলিমার বই বাংলাদেশে কি আর কোথাও বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ,
হয়। হ্যাঁ। আপনি ওখানে গিয়ে কে তসমিয়া লেও বিরোধিতা করছে? না। করে নাই। আপনি 21শে বই মেলা আপনি ভুলে গেছেন। 21শে বই মেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে যুক্ত, এটা আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত। আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশ ভাঙা ভুঙ্গা এখন আমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাই। এগুলো তো চলবে না রে ভাই। না, না, আপনি তো definitely আমি কিন্তু উল্টা কথা কইতেছি ফরাদ ভাই। আমার কাছে মনে হয় যে আপনি বলতেছেন যে বইয়ের একটা মানে আমি বিচার করবো যে হ্যাঁ এটা 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 ইন্ডিয়ার পক্ষে যাইতেছে, সেজন্য আমি গিয়ে এটা প্রতিবাদ জানা আসবো। নো, আপনি যেখানে যেটা আপনার যেটা একটা মেলা, যেটা সিম্বলিক্যালি আপনার জনগণের কথা, জনগণের স্বার্থ রক্ষা করার বিষয়, সেখানে তো এই বই প্রচার করার জন্য তো আমি মেলা করি নাই। এই বই কি আর প্রচার হবে? এই তো আপনি তো, আমি তো এখন কি আমি আপনাকে বলবো আপনি এটা আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলা ভালো লাগবে? না না, আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি আমি না গতকাল সেটা- বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমারে কেন ভারতীয়? আমি তো বুঝতে চাইছি আপনি আজকে কালকে যদি জি বলেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণ-অভ্যুত্থানের বিরোধী, আপনি গণ-অভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া, এবং আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো, সে কারণে তসমিয়া নাসরিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলবো না। যারা পড়ে তারা পড়ছেন, আমরা কেউ কেউ বলেছি যে তসমিয়ার বই বন্ধ করে দিন, বা ওরা কি কোথায় কোনো অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিকে এটাকে বলা হয়েছে। আপনি 21শের বই মেলায় একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, স্বভাবতই আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বইগুলো প্রচার করে। আমি প্রশ্নটা একটু আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরদ ভাই, তাহলে কি আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন, আমার মতামত হিসেবে দেখেন না। আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে, সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে, বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে না? আমি গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে। জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে, ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলতেছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই। আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন, আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে দেখুন তসমিয়া নাসরিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তো আমি বলি নাই। আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। ফলে আমার মনে হয় আমার ওকে তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাইতে হবে। আমি বলি কানে ধরা, মাপ ধরা, এটা কিচ্ছু আমি কিছু বলি না। এটাকে আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছো। না ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনি আমার দেখেন পোস্টটা পড়েন, লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আর সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা তো না, কি বলা উচিত ছিল? কি বলা উচিত ছিল? আপনি ক্ষোভ শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা তো এটা 21শে বই মেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি, বা কিছু একটা আপনাকে কথা শুনতে দিতে হবে। কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল, এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21শের সংবিধানের বিরোধী। ফরদ ভাই, আমি আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া, তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরদ ভাই, যে এটা বাংলা একাডেমির নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না, কেন নিতে যাবো না?
আমি তো লিবারেল না, দিকে সন্দেহ নাই, জি। আমি তো জনগণের পক্ষে কথা বলি, ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আচ্ছা। আমি নিতে চাইবো না কি জন্য, আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। আচ্ছা, এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, যাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে অর্থাৎ চাই না, অর্থাৎ 90%, যাদের আমরা দমন করি, অর্থাৎ 90%, 90% ডেফিনেটলি 90% মানুষের। তাইলে আপনি 90% মানুষ যেই সময় যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান, আপনার ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এইটার জন্য না না, যে কোনো না, আমি মানে আপনি আমাকে আবার, আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার। ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ঠিক আছে না? সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা, তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত, এটা তো আমি একবারে দাবি করি নাই, কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য। Okay. কিন্তু আপনি ক্ষোভ বিক্ষোভ না শুনে আপনি যখন মব দিয়ে ট্যাগ দেন, তখন এটা হয়ে যায় বিপজ্জনক। আপনি যে মব দিয়ে ট্যাগ দিবেন কি জন্য? আচ্ছা। আপনি যদি মনে করেন, আপনি যদি তখন সে গিয়া ওকে কান ধরতে বলছে, আপনি না তুমি এটা করতে পারো না, এটা বিচার করার অধিকার তোমার নাই, তুমি বাংলা একাডেমি আছে, তার প্রশাসন আছে, সেখানে গিয়ে তুমি নালিশ করো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজ এই মাদ্রাসার ছেলে, এর আগে দেখেছি আমরা মাদ্রাসার ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসার ছেলে দেখলে এগুলো সব আপনার, এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। না না, শুধু আপনি তো এটা মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনারা বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনার এটা বলতে হচ্ছে, অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপি জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখনও আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন? এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো, এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? না, আপনি খেয়াল করেন, মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন, এটা তো ফৌজদারি অপরাধ, আপনি তো এটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ, আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন, আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। বলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ, এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন, যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে, না আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি জানিয়েছি, গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে, রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কার এই কথাটা বলেছি। আমি এটা বলে, এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে, এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা, ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে, ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু ফরদ ভাই, আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত,
এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নেই। এই যে ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ, এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি জ্যেষ্ঠ, ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী, যারা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন এদের তো আমি বিরোধী। আমি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আমি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম আবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের aদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে বলার সময় না, এটা তো ভুল বলেন না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষ, আমি এটাতে ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাত